আপনি কি কখনো এমন কোনো ঘরে ঢুকেছেন যেখানে আপনার কথা না বললেই সবাই আপনার দিকে তাকাতে শুরু করে, যেখানে মানুষ কিছু বলার আগেই আপনাকে সম্মান করতে শুরু করে? হয়তো আপনারও এমন ভেবে দেখার ইচ্ছে হয়েছে, কাশ কেউ আমাকে সেই মর্যাদা দিত যা আমি অন্তর থেকে চাই। কাশ আমার উপস্থিতিকেও গুরুত্ব দিত, যেন আমি এই পৃথিবীতে অদৃশ্য না থাকি। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। আজকের সময়ে অনেক পুরুষ আছেন যারা নিজেদের কম মূল্যায়িত মনে করেন, যেন তাদের কোনো গুরুত্বই নেই। কিন্তু এটা আপনার ভাগ্য নয়, এবং আপনাকে এত অবধি তো কোনো নীতি নিয়ে আসতে হয়নি। এটা মেনে নেওয়ার কোনো দরকার নেই। আজ আমরা একটা নতুন যাত্রায় যাচ্ছি, এমন একটা যাত্রা যা চ্যালেঞ্জে ভরা, কিন্তু তোমাকে এমন একজন মানুষ বানানোর প্রতিশ্রুতি দেয় যার উপস্থিতি নিঃশব্দে ঘরের আবহাওয়া পাল্টে দিতে পারে, যার আত্মসম্মান আর অন্তরের শক্তি কোনো বাহ্যিক স্বীকৃতির ওপরে থাকে। এটা কোনো মনোযোগ আকর্ষণের ভিডিও না, বরং স্টোয়িক দর্শনের থেকে শেখা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে তুমি এক অনড়, পুরুষত্বপূর্ণ উপস্থিতি তৈরি করতে পারো। এমন একটা আত্মবিশ্বাস যা মানুষকে বাধ্য করে তোমার মূল্য বুঝতে এবং কখনো ভুলতে না। এই ভিডিওতে আমরা 10টা এমন মূলনীতি নিয়ে যাব যা শতাব্দী ধরে কাজ করতে এসছে। এমন কিছু নীতি যা শুধু এই বদলাবে না যে পৃথিবী তোমাকে কিভাবে দেখে, বরং বদলাবে তুমি নিজেকে কিভাবে দেখো। তো তুমি কি প্রস্তুত? কমেন্ট করো, আমি রেডি, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ এই যাত্রা একটা অস্থায়ী প্রভাব না, বরং একটা স্থায়ী প্রভাব আর পরিচয়ের শুরু। তো চলো শুরু করি। প্রথম নীতি, নিজের যত্ন নাও। নিজের যত্ন নেওয়া। যে নিজের সাথে ভালোবাসে না, সে অন্যকে ভালোবাসতে শিখতেই পারে না। অনেক পুরুষ এই ভুল ধারণায় থাকে যে অন্যদের খুশি করাই জীবনের সবথেকে বড় কথা। জিম্মেদারি আছে। ওরা সবাইকে খুশি করার চেষ্টা করে, বস, বন্ধু, পার্টনার, পরিবার, কিন্তু নিজের কথা ভুলে যায়। আর যখন তারা নিজে ইমোশনালি, শারীরিকভাবে আর মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে করে এই পৃথিবী এত নিষ্ঠুর কেন। কিন্তু সত্যিটা হলো, যতদিন আপনি নিজেকে পুরোপুরি পূরণ করবেন না, ততদিন আপনি অন্যকে কিছু দিতে পারবেন না। স্টোয়িক দর্শন বলে, নিজেকে বোঝাই সবচেয়ে বড় কলা। সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের চাহিদা, নিজের অনুভূতি আর নিজের সীমানাগুলো বুঝা। যখন আপনি নিজের ভিতরের ক্ষুধা চিনতে পারেন, সেটা ক্ষুধা হোক বা সম্মান, তখনই আপনি সত্যি নিজেকে বুঝতে পারবেন। কি একাকিত্বের জন্য নাকি উদ্দেশ্যের জন্য? তখনই তুমি নিজেকে সঠিকভাবে কেয়ার করতে পারবে। শারীরিক দিক থেকে সেলফ কেয়ার মানে হল সঠিক খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা আর ভালো ঘুমানো। যখন তোমার শরীর ভালো থাকে, তখন তোমার মুখে এমন একটা দীপ্তি আসে যা কেউ অদেখা করতে পারে না। মেয়েরা সেই এনার্জিতে আকৃষ্ট হয় যেখানে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস থাকে, না যে হঠাৎ করে স্বীকৃতির জন্য হুমড়ি খেয়ে পড়ে। আর মানসিক দিক থেকে সেলফ কেয়ার মানে হল তোমার মস্তিষ্ক আর আত্মাকে রিচার্জ করা। কখনো বই পড়া, কখনো ধ্যান করা, কখনো একা বসে তোমার জীবনের দিশা নিয়ে ভাবা। এগুলো সব কাজ দেখতে হয়তো ছোট ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু এগুলোই তোমার আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে। মার্কাস অ্যান্ড্রিওস, যিনি একজন স্টোয়িক সম্রাট ছিলেন, বলেছিলেন, আমাদের জীবন ঠিক তেমনই হয় যেমন আমাদের চিন্তা। তো যদি তুমি নিজেকে এক দুর্বল, ক্লান্ত আর এলোমেলো মানুষ ভাবো, তাহলে পৃথিবীও তোমাকে তেমনই দেখবে। কিন্তু যদি তুমি নিজেকে একটা শান্ত, আত্মবিশ্বাসী আর উদ্দেশ্যপূর্ণ মানুষ হিসেবে দেখো, বিশ্বাস করো, মানুষ তোমার সামনে মাথা নত করবে, তোমার কথাগুলোকে গুরুত্ব দেবে, আর তোমার জীবনে থাকার সুযোগ পাওয়াকে সৌভাগ্য মনে করবে। নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, এটা একজন যোদ্ধার কাজ। নিজের অস্ত্রের মেরামতের মতো ব্যাপার এটা। যদি তরোয়ালে ধার না থাকে, তাহলে যুদ্ধ হারাটা পাকা। তাই আজ থেকেই প্রথম পদক্ষেপ নাও। নিজের প্রতি ভালোবাসা দেখাও, নিজের সীমাবদ্ধতাগুলো বোঝো, আর নিজের জন্যেও সেই সব দাও যা তুমি অন্যদের বিনা শর্তে দিতেই অভ্যস্ত। দ্বিতীয় মূলমন্ত্র হল শান্তি আর ধৈর্য ধরে রাখা। কামনেস আর কম্পোজার, অর্থাৎ স্থিরতা চর্চা করো। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যিনি সবচেয়ে অগোছালো পরিবেশে থেকেও শান্ত থাকেন? না চিৎকার করেন, না ঝগড়া করেন, শুধু নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থাকেন। এমন মানুষরা চোখ হেরায় না, চোখ কেড়ে নেয়। সেনিকা বলেছিল, রাগের সবচেয়ে বড় ওষুধ হল একটু থামা। আজকের দৌড়ঝাঁপ করা জগতে, যেখানে প্রতিটা সেকেন্ডে কেউ না কেউ তোমার আবেগের সীমানা ভাঙার চেষ্টা করে, সেখানেই ধৈর্য ধরে থাকা
আসল বুদ্ধিমত্তা। ভাবো, একটা স্ট্রেসফুল মিটিং চলছে, তুমি দেরি করে পৌঁছচ্ছ আর সবাই তোমার দিকে তাকিয়ে আছে। তোমার ভেতর থেকে সঙ্গে সঙ্গে একটা রেসপন্স আসছে, কিছু বলার, নিজেকে ঠিকঠাক প্রমাণ করার, নিজেকে রক্ষা করার। কিন্তু যদি তুমি শুধু একটা গভীর নিঃশ্বাস নাও আর চুপ থাকো, ঠিক সেই মুহূর্তে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পেয়ে যাও। স্টোইকিজমের মানে হল কোনো রিয়াকশন না দেখিয়ে পরিস্থিতি বুঝে নেওয়া, সেটাকে ঠিকমতো পড়া, আর তারপর স্মার্ট একটা রেসপন্স দেওয়া। বাইবেলের একটা লাইন আছে, শান্ত থাকো আর জানো আমি ঈশ্বর। এখানে স্থির থাকা মানে শুধু শান্ত থাকা না, বরং নিজের অন্তরের ঈশ্বরের সাথে জুড়ে যাওয়া। যে মানুষ ভূমিকম্পের মাঝেও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি সত্যি শ্রেষ্ঠ। যখন তুমি ভেতর থেকে শান্ত থাকো, তখন তোমার উপস্থিতি এক ধরনের শক্তি হয়ে ওঠে। মানুষ তোমার কথায় না, তোমার এনার্জিতে প্রভাবিত হয়। তারা ভাবতে শুরু করে, এই মানুষটা কিছু আলাদা। সাধারণত মানুষ শুধু অন্যদের চোখে মহান হয়ে ওঠে না, এটা তোমাকে নিজেকেও স্থির করে তোলে। এটা এমন একটা অবস্থা যেখানে তুমি সমস্ত বিশৃঙ্খলার মাঝেও স্পষ্টতা দেখতে পারো। আর সবচেয়ে বড় কথা, শান্তি কোনো একদিনের ব্যাপার নয়, ফলাফল কোনো বড় কথা না, এটা তো প্রতিদিনের অভ্যেস। প্রত্যেকটা মুহূর্ত যখন কেউ তোমাকে ট্রিগার করার চেষ্টা করে, প্রত্যেকটা ঝগড়া যখন তুমি জিততে পারতেও চুপ থাকলে, প্রত্যেকটা অপমান যখন তুমি অহংকার থেকে নয় বরং বুদ্ধিমত্তা থেকে জবাব দিলে। স্টোইক মানুষ হওয়া মানে এমন একজনকে হওয়া যিনি ভিড়ে দাঁড়িয়ে থাকেন কিন্তু ভিড়ের মতো মনে না হন, যার চোখে গভীরতা থাকে আর যার নীরবতা অন্যদের চিৎকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো পরের বার যখন কেউ তোমাকে রেগে ওঠানোর চেষ্টা করবে, তখন এক গভীর শ্বাস নাও, কারণ তখনই তুমি ভিড় থেকে আলাদা হয়ে ওঠো। তখনই তুমি সেই মানুষ হয়ে ওঠো যার সম্মানও থাকে আর ভয়ও। তৃতীয়, তোমার সময়কে মূল্য দাও, তোমার সময়ের কদর করো। ভাবো তুমি জীবন তখন এক ভয়ঙ্কর ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছো। বাইরে চারদিকে ঝড়, কিন্তু তুমি স্থির, শান্ত। এটা শুধু কল্পনা না, এটা হলো স্টোইক মানুষের আসল শক্তি। বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চাইতে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। যখন তুমি তোমার সময়কে বুঝো, তার সম্মান করো, তখন দুনিয়াও তোমাকে সেই চোখেই দেখে। এক সময়ের কথা, দিল্লির একটা বড় কোম্পানির সিইও এক বড় সংকটের মুখোমুখি হলেন। গুজব ছড়াচ্ছিল, টিমে ভয় আর চাপ ছড়িয়ে পড়েছিল। কিন্তু ওই মানুষটা কোনো হুড়োহুড়ি দেখায়নি। সে পুরো টিমকে একটা মিটিংয়ে ডেকেছে, শান্ত মুখে সব গুজবের জবাব দিয়েছে, আর একটা স্পষ্ট কাজের প্ল্যান সামনে এনেছে। তার এই শান্তি, ধৈর্য আর নেতৃত্ব পুরো টিমের মধ্যে বিশ্বাস জাগিয়েছে। তো প্রশ্ন হলো, তুমি কিভাবে ওই স্টোইক মানুষটার মতো তোমার সময়কে মূল্যবান করতে পারো? একটা রেসপন্স দেওয়ার আগে একটু থামো। যে কোনো কঠিন বা অনিশ্চিত পরিস্থিতিতে ফৌরান রিয়্যাক্ট করো না। এক মুহূর্ত থামো, গভীর শ্বাস নাও। এই ছোট্ট বিরতি তোমার মস্তিষ্ককে সাজাতে সাহায্য করে আর সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। 2. মাইন্ডফুলনেসের অভ্যাস করো। প্রতিদিন 10 মিনিট নিজের সাথে বসো, ধ্যান করো, বা শুধু তোমার চিন্তাগুলো শোনো। মাইন্ডফুলনেস তোমাকে ঝড়ের মাঝেও নিজের কেন্দ্রে স্থির থাকতে সাহায্য করে। 3. যেগুলো তোমার নিয়ন্ত্রণে আছে সেগুলোর ওপর ফোকাস করো। মহান এপিকটেটাস বলেছিলেন, কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে আর কিছু থাকে না। যখন তুমি এই পার্থক্য বুঝতে পারো, তখন বেকার চিন্তা আর উৎকণ্ঠা থেকে মুক্তি পাও। 3. দৃষ্টিভঙ্গি বদল। সমস্যাকে শত্রু না ভেবে একটা সুযোগ হিসেবে দেখো। নিজের নীতিমালা মেনে চলার এবং নিজেকে শক্তিশালী করার একটা চ্যালেঞ্জ হিসেবে নাও। 4. প্রতিটা অভিজ্ঞতা থেকে শেখো। প্রতিটা চ্যালেঞ্জের পর নিজের কাছে প্রশ্ন করো, আমি কি শিখলাম? আমি পরের বার এটা থেকে কিভাবে ভালো করব? এই আত্মমূল্যায়নই তোমাকে ভবিষ্যতে আরও শান্ত, স্থির আর প্রভাবশালী করে তোলে। স্টোইসিজম বলে না যে তোমাকে অনুভূতিহীন হতে হবে, ওটা বলে তুমি অনুভূতির দাস হও না। যখন তুমি তোমার প্রতিক্রিয়াগুলো বুদ্ধিমত্তার সাথে বেছে নাও, তখন তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যাকে দেখে শুধু সম্মানই করে না, শান্তিও অনুভব করে। তাই তোমার সময়টাকে ওই রত্নের মতো ভাবো, যা যতই বিরল ততই অমূল্য। তোমার সিদ্ধান্তে, প্রতিক্রিয়ায় আর সম্পর্কগুলোতে সময়ের গুরুত্ব দেখাও আর দেখো কি হয়। মানুষ শুধু তোমার কদর করবে না,
তোমার সঙ্গেই নিজেদের আরও ভালো মনে করবে। চতুর্থ নিয়মটা হল সত্যি শুনতে শেখো। অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করো। তুমি কখনো কারো কথা শুনেছ মন খুলে, শুধু জবাব দেওয়ার জন্য নয়, বুঝতে। ভাবো তো, একজন বন্ধু তোমাকে তার কষ্টের কথা বলছে, সে ভিতর থেকে ভেঙে পড়েছে। সেই মুহূর্তে তুমি ফোন পাশে রেখে দাও, কোনো পরামর্শ দাও না, শুধু তার চোখের দিকে তাকিয়ে শুনো। সে শান্তি পায়, কারণ সে বুঝতে পারে কেউ সত্যিই আছে যে তাকে বুঝে। এটাই একজন স্টোইক মানুষের গভীরতা। শুধু কথা বলতে জানে না, শুনতেও পারে। অ্যাক্টিভ লিসনিং শুধু একটা কমিউনিকেশন স্কিল না, এটা একটা ইমোশনাল রেভলিউশন। যখন তুমি কাউকে পুরোপুরি শোনো, তখন তুমি তাকে ভ্যালিডেট করো। আর আজকাল এই ভ্যালিডেশনই সবচেয়ে বিরল জিনিস হয়ে গেছে। তো একজন ভালো শ্রোতা হতে হলে কি করা দরকার? প্রথমে নিজের চিন্তাগুলো শান্ত করতে শেখো। যখন কেউ কিছু বলবে, তখন নিজের মাথার ভিতরে চলা কথোপকথনটা থামাও। স্টোইসিজম ঠিক এইটাই শেখায়। বাইরের আওয়াজের চেয়ে নিজের ভিতরের শান্তি বেশি জরুরি। তাই মনোযোগ দিয়ে দেখো আর শোনো। শুধু কথাগুলো না, তাদের ভঙ্গিমা, চোখের আর্দ্রতা, শরীরের অঙ্গভঙ্গি, যা বলা হয়নি সেটা অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ৩. জবাব দেওয়ার জন্য তাড়াহুড়ো করো না। কিছুক্ষণ চুপ থাকা গভীরতার পরিচয় হতে পারে। অনেক সময় চুপচাপ থাকা সে হিলিং স্পেস তৈরি করে, যা সামনে থাকা মানুষটির দরকার হয়। ৪. প্রতিটা কথোপকথনকে শেখার সুযোগ হিসেবে নাও। যখন তুমি কারো কথা সম্পূর্ণ মন দিয়ে শোনো, তখন তুমি শুধু সম্পর্ক গড়ো না, নিজের কাছেও ভালো মানুষ হও। ৫. বিনয়ের ওপর ভর করো। মহান সেনেকা বলেছিল, যখন তুমি শোনো তখন শেখো, আর যখন তুমি বলো তখন শুধু আগেই জানা কথা পুনরাবৃত্তি করো। এই কারণেই মহান স্টোইকরা তুমি সবসময় ভালো শ্রোতা ছিলে। তাই পরের বার যখন কেউ তোমার কাছে নিজের মন খুলে বলবে, তখন তাকে বিচার করো না, তার প্রতি মনোযোগ দাও। কারণ আজকের এই জগতে একজন শ্রোতা হওয়া সবচেয়ে বিরল পুরুষত্বের গুণ। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি একজন সত্যিকারের শ্রোতা? আর যদি হ্যাঁ, তবে তোমার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করো, কারণ তোমার গল্প কারো জীবনের সুস্থতার কারণ হতে পারে। পঞ্চম নীতি হল শিখতে থাকা। কখনো থামো না। জীবনের দীর্ঘমেয়াদী শেখার অভ্যেস গ্রহণ করো। যতদিন জীবিত থাকবে ততদিন শিখে যাও কিভাবে বাঁচতে হয়। মহান সেনেকার এই কথা শুধু একটা প্রেরণা নয়, এটা এক ধরনের জীবনের মন্ত্র। আর এই মন্ত্রটাই আত্মসংযম আর আত্মোন্নতির পথের মূল স্তম্ভ। ভাবুন তো, বারাণসীর এক বৃদ্ধ শিক্ষককে ৯২ বছর বয়সে যখন তার সব সঙ্গে অবসর নিয়ে শান্তিতে জীবন কাটাচ্ছিল, তখন তিনি নতুন একটা সংকল্প নিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা। লোকজন হাসল, কেউ কেউ ঠাট্টা করল, কিন্তু সেই বৃদ্ধ শিক্ষক বললেন, যতক্ষণ শেখাচ্ছি ততক্ষণ আমি জীবিত। এইটাই হলো সারা জীবন শেখার শক্তি। এটা শুধু তথ্য জমা করার ব্যাপার না, এটা একটা চরিত্র গঠনের প্রক্রিয়া, যেখানে ধৈর্য, কৃতজ্ঞতা আর গ্রহণযোগ্যতার বিকাশ ঘটে। হয়, লাইফলং লার্নিং মানে হলো আমরা প্রতিটা পরিস্থিতি থেকে, প্রতিটা মানুষ থেকে, প্রতিটা ভুল থেকে কিছু না কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত থাকি। এটা আমাদের নমনীয় করে তোলে। যেমন বাঁশের গাছ ঝড়ে ঝুঁকে যায়, কিন্তু ভেঙে পড়ে না। আর শেখা শুধু নিজের জন্য নয়, জ্ঞান ভাগাভাগি করা, গল্প শেয়ার করা অন্যদের শক্তিশালী করে এবং আমাদের উপস্থিতিকে মূল্যবান করে তোলে। যখন তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করো, তখন মানুষ শুধু তোমাকে নয়, তোমার ভাবনাগুলোকে বাঁচাতে শুরু করে। একটা গল্প মনে পড়ে। ভোপালের এক মহিলা, যিনি গৃহহিংসা থেকে বাঁচার জন্য মনোবিজ্ঞান পড়া শুরু করেছিল। আজ তিনি নিজেই একজন কাউন্সেলর এবং শত শত মহিলার জীবন বদলে দিয়েছেন। শেখা কখনো শেষ হয় না, আর তার প্রভাবও কখনো কমে না। এটা শুধু আমাদের অন্যদের চোখে মূল্যবান করে তোলে না, বরং আমাদের আত্মাকেও বিস্তৃত করে। তো পরের বার যখন আপনি ব্যর্থ বা থমকে যাওয়া অনুভব করবেন, নিজের কাছে জিজ্ঞেস করুন, এর থেকে আমি কি শিখতে পারি? ঠিক এই প্রশ্নটাই আপনাকে প্রতিবার একটা ভালো মানুষ বানাবে। স্টোইক মানুষ হওয়া মানে শুধু অনুভূতিগুলো চাপা দেওয়া নয়, বরং জীবনের প্রতিটা অধ্যায়কে এক একটা অধ্যায়ের মতো পড়া, যাতে আপনি শুধু নিজেকে নয়, পুরো দুনিয়াকেও বুঝতে শুরু করেন। ষষ্ঠ, সিদ্ধান্ত। নিজেকে জিও, নকল করো না। আসলত্বকে আলিঙ্গন করো। মহান এপিকটেটাস বলেছিল, যদি তুমি সত্যিকারের লেখক হতে চাও, তবে ঠিক সেইটাই করো। অর্থাৎ, যদি তুমি সত্যি কিছু হতে চাও, তাহলে করো যা তোমার ভিতর থেকে আসে। যা তুমি, সেটাই বিশ্বের সামনে রাখো। এই পৃথিবী নকলকর্তাদের ভরে আছে, কিন্তু আসল পরিচয় তাদেরই মেলে যারা নিজেরা ভয় না পেয়ে নিজেদের উপস্থাপন করে।
ধরো জয়পুরের একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার ছিল, নাম প্রশান্ত। শুরুতে সে সেই কাজ করত যা ক্লায়েন্টরা পছন্দ করত, ট্রেন্ডি লোগো, উজ্জ্বল রং, বাজারে চাহিদা, টাকাও আসছিল। কিন্তু একদিন সে নিজেকে কাঁচের আয়নায় দেখে বুঝতে পারল সে হারিয়ে ফেলেছে নিজেকে। তখনই সে ঠিক করল এবার এমন ডিজাইন করবে যা তার হৃদয় থেকে বেরিয়ে আসবে। শুরুতে মানুষরা তাকে মানতে চায়নি, কিন্তু যতই তার শিল্পে তার আত্মা ফুটতে শুরু করল, মানুষজন আকৃষ্ট হতে লাগল। আজ সে হাজারো ডিজাইনারের জন্য অনুপ্রেরণা। এটাই হলো আসল স্বতন্ত্রতা বা অথেন্টিসিটির শক্তি। যখন তুমি যেমন তেমনই বিশ্বকে দেখাও, তখন মানুষ শুধু তোমার কাজ নয়, তোমাকেও ভালোবাসে। নিজেকে নিয়ে বাঁচা সহজ নয়, এতে ভয় থাকে। কেউ হয়তো মানবে না, কেউ হয়তো ভিন্নভাবে বুঝবে, কিন্তু যদি তুমি সেই ভয় পার হয়ে যাও, তাহলে তুমি অন্যদেরও চোখে অনমোল হয়ে ওঠে। আর মনে রেখো, প্রতিটি মানুষের ভিতরে একটা অংশ থাকে যা শুধুমাত্র তারই। সেটা সবাইকে সামনে দেখানো হয় না, কিন্তু সেই অংশটাই তোমার রহস্যময় শক্তি হয়ে ওঠে। স্টোইক মানুষ হওয়া মানে ভিড়ের মধ্যে আলাদা দেখা, নকল করে নয়, বরং নিজের আসল রূপ ভয়ে ছাড়াই দেখানো। যখন তুমি আসল হয়ে ওঠো, তখন মানুষ তোমার সম্মান করে, নকল নয়। তো পরের বার যখন তুমি কিছু নতুন করার কথা ভাবো, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যি আমার? যদি হ্যাঁ, তাহলে সেটা ভয় ছাড়াই বাঁচাও। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষুধা সত্যের জন্যই, আর সেই মানুষই নিজের সত্যিকারের সাথে যারা বাঁচে, সে একাই পুরো ভিড়ের নেতৃত্ব দিতে পারে। সপ্তম নীতি হল রহস্যের একটা অনুভূতি ধরে রাখো। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যার সম্পর্কে জানার জন্য তোমার মন উড়ে যায়? যে সব কিছু খুলে বলেনি, কিন্তু যতটুকু বলেছে তাও তোমাকে মুগ্ধ করে রেখেছে। এটাই রহস্যের জাদু, সেই আকর্ষণ যা কাউকে সবার চোখে বিশেষ করে তোলে। এটা শুধু একটা সামাজিক অভ্যেস নয়, মানুষের প্রকৃতির গভীর একটা অংশ। স্টোইক দর্শনেও রহস্য এবং আত্মনিমন্ত্রণকে আত্ম-উন্নতির মূল ভিত্তি মনে করা হয়। মহান এপিকটেটাস বলেছিলেন, অধিকাংশ সময় চুপ থাকো, এবং যখন কথা বলো তখন শুধুমাত্র প্রয়োজনীয় কথাগুলো সংক্ষিপ্তভাবে বলো। মানে কম কথা বলো, কিন্তু যখন বলো, এমন কিছু বলো যা মানুষকে ভাবতে বাধ্য করে। ধরো, তুমি একখানা খোলা বই, কিন্তু প্রতিটি পাতা শুধু ততটুকুই খুলবে যতটুকুই সামনে বসা মানুষ বুঝতে পারবে। প্রতিটি কথায় জ্ঞান, প্রতিটি বাক্যে জীবনের শিক্ষা, আর প্রতিটি সাক্ষাৎকারে নতুন কোনো আবিষ্কারের প্রতিশ্রুতি। এমন মানুষ সাধারণ হয় না, তাই তারা অনেক আকর্ষণীয় হয়। যখন তুমি প্রতিটি বিষয়ের রহস্য পুরোপুরি জানো না, যখন সে কথা বলতে শুরু করত, সবাই যেন তার কথায় ডুবে যেত এবং জানতে চাইত পরের স্তরটা কি। দিল্লির এক লোক আকাশ, যিনি একজন সাধারণ ব্যাংকের কর্মচারী ছিল, কিন্তু তার প্রতিটি বাক্য যেন একটি রহস্য হয়ে সামনে আসত। সে নিজের সম্পর্কে খুব কমই বলত, কিন্তু অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনত। ধীরে ধীরে মানুষ তার দিকে আকৃষ্ট হতে লাগল। জানতে নয় কে সে, বরং বুঝতে চাইল তার কাছে বিশ্বের দৃষ্টিভঙ্গি এত গভীর কেন। যখন আমরা এমন রহস্য বজায় রাখি, তখন মানুষ শুধু আমাদের জানতে চায় না, বরং আমাদের চিন্তা ও অভিজ্ঞতা থেকেও শিখতে চাও। এটা সম্মান টাকা দিয়ে কেনা যায় না, এটা পাওয়া যায় ধারাবাহিক আত্ম-উন্নয়ন আর জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। কিন্তু রহস্য রাখা মানে শুধু কিছু লুকানো না, এটা একটা জীবন দর্শন, যেখানে তুমি শুধু সেই সব কথা শেয়ার করো যা সামনে ওর জীবনে আসল বদল নিয়ে আসতে পারে। আর সেটাই তোমাকে অনুপ্রেরণার উৎস বানায়। প্রতিবার যখন তুমি কিছু অমূল্য শেয়ার করো, তুমি শুধু জ্ঞানই ভাগ করো না, মানুষদের চিন্তার পরিধিও বাড়িয়ে দাও। তো পরের বার যখন তুমি কোনো সভায় থাকবে, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে চাবে, বা কারো সামনে তোমার গল্প বলতে চাও, তখন মনে দেখো, ভাবছেন এই তথ্যটা সত্যি কি দরকারি, না এটা একটু মিষ্টি রেখে আপনার ইম্প্যাক্ট আরও বাড়ানো যায়। এটা একটা আর্ট, আর এই আর্ট আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে এমন একটা লেভেলে নিয়ে যায় যেখানে মানুষ আপনার কথা শোনার অপেক্ষায় থাকে এবং আপনার উপস্থিতিকে সম্মান করে। ৮ নম্বর নিয়ম, সংযমের আর্ট নিন, সাবধানে চলুন। ভাবুন, আপনি একটা সোশ্যাল ইভেন্টে দাঁড়িয়ে আছেন, চারদিকে মানুষ, আর আপনার কাছে অনেক কিছু শেয়ার করার আছে, ক্যারিয়ারের সাফল্য, সম্পর্কের ওঠাপড়া বা ব্যক্তিগত জীবনের বড় খবর। কিন্তু থামুন, সবকিছু কি সবাইকে বলতে হবে? কাউকে বলাটা দরকার? আজকের ডিজিটাল দুনিয়ায়, যেখানে সবাই সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করে, সেখানে সংযম একটা বিরল আর শক্তিশালী গুণ হয়ে দাঁড়িয়েছে।
স্টোয়িক দর্শন বলে বুদ্ধিমান মানুষ কথা বলে কারণ তার বলার কিছু থাকে, মূর্খ মানুষ কথা বলে কারণ তার বলার কিচ্ছু থাকে না। বেঙ্গালুরুর এক তরুণ উদ্যোক্তা রোহিতের কথা ধরো। সে একটা নতুন প্রজেক্ট বানিয়েছিল, দারুণ, উদ্ভাবনী এবং খুবই কাজে লাগার মতো। ঠিক যখন সে প্রেজেন্টেশন তৈরি করতে বসেছিল, তখন তার মাথায় এলো সোশ্যাল মিডিয়ায় এর একটা ছোট্ট ঝলক দেখিয়ে দিতে হবে, যাতে মানুষরা উত্তেজিত হয়। কিন্তু তখনই সেনেকার কথা মনে পড়ল তার, দ্য ওয়াইজ ম্যান ল্যাক্স নাথিং বাট নিডস মেনি থিংস ওয়াইজলি। এই চিন্তাটা তাকে থামিয়ে দিল। সে প্রজেক্টের সমস্ত তথ্য শুধু তার বিশ্বাসযোগ্য সহযোগীদের সাথে শেয়ার করল, এবং ফলস্বরূপ তার প্রজেক্ট কোনো নকল ছাড়াই সফল হল। সংযম মানে শুধু গোপনীয়তা নয়, এটা আত্মসম্মানের একটা চিহ্ন। প্রতিবার যখন তুমি কোনো তথ্য শেয়ার করতে যাও, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার দীর্ঘমেয়াদী ইমেজকে আরও ভালো করবে? এটা কি অন্যদের মধ্যে আমার প্রতি বিশ্বাস আর সম্মান বাড়াবে? যদি উত্তর স্পষ্ট না হয়, তাহলে চুপ থাকা ভালো। সংযম মানলে তুমি শুধু অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো নয়, বরং একটা শক্তিশালী আর রহস্যময় ইমেজ তৈরি করা, যা অন্যদের আকর্ষণ করে। মানুষ এমন ব্যক্তিত্বের দিকে টানে যিনি সব কথা বলেন না, কিন্তু যা বলেন তার প্রভাব গভীর হয়। প্রায়ই বলা হয়, আসল শক্তি শব্দে নয়, নীরবতায় থাকে। আর সেই নীরবতা ঠিক সময় ও জায়গায় আপনাকে এমন একটা প্রভাব দেয়, যা অনেকেই ভাবনা চিন্তা না করেই কথা বলে হারিয়ে ফেলে। মনে রাখবেন, সংযম শুধু একটা আচরণ নয়, এটা একটা কৌশল। এটা আপনাকে ভিড় থেকে আলাদা দাঁড় করায়। আর যখন আপনি সংযমী হয়ে কথা বলেন, প্রতিটি শব্দই ভারী হয়ে ওঠে। হয়। আর এই শক্তি সেই জিনিস যেটা দিয়ে মানুষ শুধু তোমার সম্মান করে না, তোমার ভাবনাগুলো জানতেও আগ্রহী থাকে। নবম নীতি হল শিখো গ্রহণ করতে। সাহায্য নেবার কলাকুশল আয়ত্ত করো। কখনো ভেবে দেখেছ, যখন কেউ তোমাকে সাহায্য করতে চায়, কেউ মন থেকে কিছু দিতে চায়, তখন তুমি হাসি মুখে না বলে আমি নিজেই করে নেব কেন বলো? এই অস্বীকার প্রায়ই অহংকার থেকে নয়, বরং অভ্যাস থেকে আসে। কিন্তু ঠিক এই অভ্যাস আমাদের সেই গভীরতা থেকে কেটে দেয় যেখানে মানবতা আর সম্পর্ক বাস করে। স্টোয়িক দর্শন বলে, সত্যিকারের শক্তি থাকে সেই ব্যক্তির মধ্যে যিনি দিতে পারেন এবং খোলা মন দিয়ে নিতেও পারেন। প্রথমত, একে অপরের ওপর নির্ভরশীলতা মেনে নেওয়া। আমরা সবাই একে অপরের সাথে জড়িত। নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা একটা ভুল ধারণা, যা আমাদের সমাজ আর ঈশ্বর থেকে আলাদা করে দেয়। দ্বিতীয়ত, কৃতজ্ঞতা পোষণ করা। যখন তুমি কারো সাহায্য গ্রহণ করো, তখন শুধু ধন্যবাদ না দিয়ে সেই অনুভূতিটাও গ্রহণ করো, যা একটি গভীর মানবিক সম্পর্ক তৈরি করে। তৃতীয়ত, নম্রতা শেখা। মেলে নেওয়া অহংকার নয়, এটা আত্মসচেতনতার পরিচয় দেয়। এটা মনে করিয়ে দেয় আমরা পরিপূর্ণ নই, আমরা পরিপক্ক হওয়ার পথে আছি। চতুর্থত, কমিউনিটিকে শক্তিশালী করা। যখন তুমি তোমার প্রয়োজন মেনে নিয়ে অন্যদের সাহায্য চাও, তাহলে আপনি শুধু নিজেকেই নয়, সামনেরকেও শক্তিশালী করেন। পঞ্চমটি হল উদারতা বাড়ানো। যখন আপনি খোলাখুলি মন দিয়ে কারো ভালোবাসার সময় বা পরামর্শ গ্রহণ করেন, তখন আপনি অন্যদের অনুপ্রেরণা দেন তাদের হৃদয় খুলতে। তো পরের বার কেউ আপনার প্রশংসা করলে বলবেন না আরে ছেড়ে দিনই, আর শুধু হাসবেন আর বলবেন ধন্যবাদ। এই ছোট্ট শব্দটাই সম্পর্কের ভিত শক্ত করতে পারে। কখনো কখনো সমালোচনাও খোলামেলা মন দিয়ে শুনুন, সেখানেও বিকাশের বীজ লুকিয়ে থাকে। আর কেউ যদি সাহায্যের প্রস্তাব দেয়, তাকে কেবল একটা উপকার মনে করবেন না, এটা একটি সুযোগ মনে করুন জুড়তে, বাড়তে। গ্রহণ করাকে দুর্বলতা ভাববেন না। না, এটা শক্তি না। স্টোয়িক মানুষ হলো সেই যে বিনম্রতা আর বুদ্ধিমত্তায় নিজের জীবনকে সমৃদ্ধ করে। আপনি কি এমন মানুষ হতে চান? দশম নীতি হল ধৈর্য বৃদ্ধি করা, দ্রুত সহনশীলতা আর স্থিতিস্থাপকতা গড়ে তোলা। ধরুন আপনি সকালে উঠে আপনার শহর আলাহাবাদের গরম, ট্রাফিক, সোশ্যাল মিডিয়ার জটিলতা আর অফিসের চাপের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি কি এসব কিছু বদলাতে পারবেন? হয়তো না। কিন্তু একটা জিনিস আছে যা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে, সেটা হলো আপনার প্রতিক্রিয়া। স্টোয়িক দর্শনের মূল কথাই হল, যা আমাদের নিয়ন্ত্রণে নেই তার জন্য চিন্তা করে কষ্ট পেও না, আর যা আছে তাই নিয়ে নিজের দায়িত্ব পালন করো। যখন তুমি এই দর্শন মেনে চলো, তখন জীবনের প্রতিটা চ্যালেঞ্জ তোমার কাছে কোনো পরীক্ষা হয় না, বরং একটা সুযোগ হয়ে ওঠে। তোমার কথা শুনে কেউ তোমার মনোবল কমাতে পারে না। তুমি আবহাওয়া, ট্রাফিক, গুজব বা ব্যর্থতায় ভয় পাও না,
তুমি এমন একটা স্টুন হয়ে ওঠো যার ওপর অন্যরাও ভরসা করে। স্টোইকরা বলেন, কঠিন সময় মানুষকে ধ্বংস করে না, বরং তাকে গঠন করে। তাই যখন কোনো সমস্যা আসে, চাকরিতে অনিশ্চয়তা, সম্পর্কের খটকা বা জীবনে একাকিত্ব, স্টোইক মানুষের মতো ভাবো, আমি এখান থেকে কি শিখতে পারি? এটা আমাকে কিভাবে সাহায্য করবে? তুমি কিভাবে শক্তিশালী হবে? স্টোইক অনুশীলনের মতো স্বেচ্ছায় কিছু কষ্ট নেওয়া, যেমন কয়েকদিন সাদামাটা খাবার খাওয়া, ঠান্ডায় গোসল করা, সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব রাখা, এগুলো তোমার মনকে লোহার মতো শক্ত করে তোলে। তুমি প্রতিটি চ্যালেঞ্জকে আত্ম-উন্নতির ল্যাবরেটরি বানিয়ে ফেলো। যখন তুমি তোমার সংগ্রাম শেয়ার করো, সেটা বন্ধুদের সাথে হোক বা ছোট কোনো ব্লগে, তুমি শুধু ক্ষত নয়, ক্ষতের শিক্ষা ছড়িয়ে দাও। তুমি দৃষ্টান্ত হয়ে ওঠো। মানুষ তোমার স্থিরতা আর ধৈর্য থেকে অনুপ্রাণিত হয়। তারা তোমাকে শুধু একজন মানুষ নয়, একজন পথপ্রদর্শক হিসেবে দেখতে শুরু করে। এমন মানুষের পৃথিবী চায়। যারা বিপদে পড়েও শান্ত থাকে, যারা পরাজয়কেও একটা অধ্যায় হিসেবে মানে, আর যারা তাদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের আলোকিত করে। আসলে এরা স্টোইক পুরুষ, যে ঝড়ের মাঝেও হাসে। যদি আজকের এই যাত্রা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখো, আমি প্রস্তুত। তুমি যদি সত্যিকারে একজন স্টোইক পুরুষ হতে চাও, তোমার কথা শুধু আমাদের অনুপ্রাণিত করবে না, এই কমিউনিটির আরও অনেকেই তোমার গল্প থেকে শেখার সুযোগ পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এমন কারো সঙ্গে যিনি এখন কষ্টের সময় পার করছেন। আর সবচেয়ে জরুরি, সাবস্ক্রাইব করতে ভুলিও না। ভুলে যান, কারণ স্টোইক দর্শনের এই আলো আপনার জীবনকে প্রতিদিন একটু করে আরও পরিষ্কার করে তুলবে। ঘণ্টি বাজান, যাতে পরের বার যখন আমরা স্টোইক জীবনের আরেকটি গভীর তত্ত্ব নিয়ে কথা বলবো, আপনি প্রথমেই জানতে পারেন